পালেও কেপিকেসির মান আসসালামু আলাইকুম। ওকে, লাইভে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা কথা না বলে শুরু করি। আমি আসলে জানতাম না যে পাহলভী ভাইয়ের ক্লাস চলছে, তো যেহেতু আমি খুব অল্প সময় ক্লাস নিব, সাজেশনমূলক ক্লাস, তো আমি খুব দ্রুত সময়ে এটা শেষ করে ফেলবো। এবং গত ক্লাসের মতো আজকেও তোমাদের কিছু কমন মিস্টেক আমি অন্তত এই সাজেশন দেওয়ার সময় ধরায় দিব। আমি জাস্ট আমার পেজে ক্লাসটা শেয়ার করি, ততক্ষণে তোমরা একটু চলে আসো। যারা লাইভে দেখবা, আবার এই ক্লাসটা আমরা রাতে বা কোনো এক সময় ইউটিউবে আপলোড করব, তখনও দেখে নিতে পারবা, সমস্যা নেই। তবে লাইভে থাকলে হয় কি একটা ইন্টারাক্ট হয়। ওকে, সো ডান। চলো আমরা স্টার্ট করি। কেমন আছো তোমরা? তোমরা গত ক্লাসটা নেওয়ার পর অনেকেই আবদার করেছো, সেটার উপর ভাইয়া একটু যদি আপনি ক্লাস নিতেন। আসলে আমি তো কোশ্চেন বলে দিয়েছি, ওইভাবে তোমরা পড়বা, তারপরে ইন্ডিভিজুয়াল কোথায় প্রবলেম। যেমন আমি গতদিন রাতে একটা প্রশ্ন দিয়েছি পুষ্প সংকেত নিয়ে, কারোটাই 100% সঠিক হয় নাই। সো ওইটা নিয়েও আমি একটা হয়তোবা ভিডিও দিব, এটার জন্য আলাদা লাইভ করার দরকার নাই। তো চলো আমাদের আবার একজন স্টুডেন্ট বলেছে যে ভাই আপনি 7টা চ্যাপ্টারই সাজেশন দেন, আমরা নিজেরাই সিলেক্ট করবে যে কোনো 5টা পড়বো বা 7টাই পড়বো। সো যাই হোক, আমি আজকে 6টা চ্যাপ্টারের সাজেশন দিচ্ছি, 7টাই দিয়ে দিব। তবে আমি তোমাকে যে চ্যাপ্টারটা অবশ্যই পড়তে বলবো, প্রাণীবিজ্ঞান 5ম অধ্যায়, এই চ্যাপ্টার থেকে মাত্র 2টা প্রশ্ন। তুমি বলতে পারো ভাই প্রশ্ন তো দিয়েছেন অনেক, বলতেছেন মাত্র 2টা প্রশ্ন। বিশ্বাস করো, বিশ্বাস করো, মানে তুমি চিন্তাও করতে পারবে না। তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, 90% প্রশ্ন এই 2 জায়গা থেকে হয়েছে এই চ্যাপ্টারের। একটা হলো, ভাই বিশ্বাস করো, একটা হলো এটা অ্যালভিওলাসের গঠন ও গ্যাস বিনিময়। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার, পরীক্ষায় যে এই যে গ্যাস বিনিময় যখন আসে, এটা যে কতবার আসছে পরীক্ষায়, খুবই দুঃখজনক বিষয়। 2টা, আমাদের বাজারের যে গতানুগতিক বই, সব জায়গায় উত্তর ভুল দেওয়া। আমি আজকে হয়ে গেছি প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে, ওরা উত্তর সব ভুল, সব ভুল। এবং আমার কেন জানি মনে হয় তোমরাও অনেকেই এই গ্যাস বিনিময়ের আনসার কোনটা সেটা তোমরা পারবা না। সো আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, উত্তর লিখতে বলবো না, কোন টপিকটা, কোন লাইনটা তোমরা লিখবা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাস বিনিময় এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তুমি কি আনসার দিবা। একটু ভাইয়া কমেন্টে জানাও প্লিজ, একটু কমেন্টে জানাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা খুব গুরুত্ব সহকারে আমার কথাগুলো শোনো। সো একটু কমেন্টে জানাও যে তুমি কি লিখবা, নাহলে আমি আমার নেক্সট পড়া শুরু করব না। তোমরা একটু আমাকে জানাও যে অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাস বিনিময় এই প্রশ্নটা যদি আসে তুমি কি লিখবা। জাস্ট হেডলাইন বলো যে ভাই আমি এইগুলো লিখবো, 2-1 কথায় লেখো, 2-1 কথায় লেখো। আচ্ছা হাদিকা ফেরদৌস, এই সাজেশনগুলো নিয়ে যদি তোমাদের ক্লাস লাগে তোমরা চাইলে আমি দিব, সমস্যা নাই। তো ক্লাস নিতে ভালোই লাগে, সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, তোমরা একটু কমেন্ট করো তো ভাইয়া দ্রুত। আফরিন কমেন্ট করেছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বেপন। আচ্ছা আবিদ হাসান, ওকে ফাইন। গ্যাস মানেই তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। সো বিনিময় এখানেও বলেছে, তুমিও বলছো বিনিময়। সো আর কিছু, আমি খুব বেশি সময় নষ্ট করবো না, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। বাট এটাতে সবাই ভুল করো তো, তাই বলছি। আর কেউ কমেন্ট করছো না? এই যে 170 জনের মতো দেখছো, আর কেউ নাই? কেউ শুনছো না? হায় খোদা। আচ্ছা, মেজর যে ভুল, পরীক্ষায় আসছে গ্যাস বিনিময়, পরীক্ষায় আসছে গ্যাস বিনিময়, অনেকেই আমরা লিখি গ্যাস পরিবহন। অর্থাৎ অক্সিজেন কিভাবে পরিবহন হয়, কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হয় সেটা লিখি। ভাইয়া এটা আলাদা একটা টপিক, গ্যাস পরিবহন আলাদা একটা টপিক। সো এটাও 100% ইম্পর্টেন্ট।
সো গ্যাস বিনিময় মানে তোমাকে লিখতে হবে অবশ্যই এই 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 ব্যাপারটা। সো গ্যাস বিনিময় মানে তোমাকে অবশ্যই লিখতে হবে গ্যাস বিনিময় দুই জায়গায় হয়। এটা হচ্ছে অ্যালভিওলাস, এটা হচ্ছে অ্যালভিওলাস, এটা অ্যালভিওলাস। একটু বলে দিই, এটা হচ্ছে কৈশিক জালিকা। সো গ্যাস বিনিময় অ্যালভিওলাসে হয়, অ্যালভিওলাস এবং এই রক্তের মধ্যে হয়। আরও এক জায়গায় গ্যাস বিনিময় হয়, সেটা হচ্ছে কোষের মধ্যে। সো এটা হচ্ছে সেল বা কোষ, এটা হচ্ছে রক্ত বা কৈশিক জালিকা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্যাস বিনিময়, তোমাকে অ্যালভিওলাসের মধ্যেও গ্যাস বিনিময়, কোষ আর রক্তের মধ্যেও বিনিময়, দুটোই দেখাতে হবে। কিন্তু যদি উল্লেখ করে দেয় অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাস বিনিময়, যদি উল্লেখ করে দেয় অ্যালভিওলাসের মাধ্যমে গ্যাস বিনিময়, তাহলে তখন তোমাকে শুধুমাত্র এই এতটুকু লিখতে হবে। এবং যে জিনিসটা না লিখলে তুমি মার্কস পাবা না, সেটা হচ্ছে চাপের কথা। সেটা হচ্ছে অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ 104 মিলিমিটার মার্কারি, আর এখানে অক্সিজেনের চাপ মনে রাখবা যেখানে কম সেখানে 40, যেখানে কম সেখানে 40। যেমন অক্সিজেন হচ্ছে এই রক্তে কম, অ্যালভিওলাসের পাশে যে কৌশিক জালিকা সেই রক্তে অক্সিজেনের চাপ কম, তাহলে 40। আবার অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড কম, তাহলে সেটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আবার এই রক্তে কৌশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইডের চাপ হচ্ছে 6 বেশি, 46 মিলিমিটার মার্কারি। তুমি যদি এই চারটা চাপের কথা না লেখো তুমি মার্কসই পাবা না, কিন্তু ম্যাক্সিমামই লেখে গ্যাস পরিবহন। খুবই ভয়ঙ্কর ব্যাপার। তাকাও, তাহলে অক্সিজেনের চাপ এখানে 104 আর এখানে 40, তাই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় এই যে স্কোয়ামাস আবরণী কলা এবং কৌশিক জালিকার যে অ্যান্ডোথেলিয়াম, এটা ভেদ করে এখানে আসবে। আবার এখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ বেশি, সে এখানে যাবে। এই যে ভাই গ্যাস বিনিময় হলো, তাহলে গ্যাস বিনিময় আনসার করতে তোমাকে এই চাপের কথা বলতে হবে। এবং এই সংখ্যাটাও তুমি এখানে লিখবা, এই সংখ্যাটাই এখানে লিখবা, জাস্ট উল্টা। কি, অক্সিজেন এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তাহলে এখানে বেশি, বেশি মানে 104, কম মানেই হচ্ছে সেখানে 40। আর কার্বন ডাইঅক্সাইড এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তাহলে এখানে কম, কম মানে এটা 40, আর কার্বন ডাইঅক্সাইড বেশি মানে 6 বেশি 46। তার মানে এখানে যা ঠিক তার অপোজিট, এখানে অ্যালভিওলাসে যা, এখানে রক্তে তা, কারণ রক্তে থেকে অক্সিজেন কোষে যাবে। বুঝতে পারছো? এবং খুবই মজার বিষয়, আলিম স্যারের বইয়ে এই উত্তরটা সুন্দর করে আছে। আমি যেটা লিখে দিলাম এটাই তোমরা কথায় লিখবা, লেখার পর এই কথাটা লিখবা যে চারটা প্রভাবক শ্বসন গ্যাস বিনিময়কে প্রভাবিত করে। কি কি সেই চারটা প্রভাবক? শ্বসন ক্ষেত্র, মানে যেখানে শ্বসনটা হবে সেই শ্বসন ক্ষেত্রে আয়তন, পুরুত্ব, গঠন। জাস্ট নামটা লিখবা। অ্যালভিওলাসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের চাপ, সাথে এদের দ্রাবণ ও ব্যাপন ক্ষমতা, কতটুকু ব্যাপন হতে পারে। এবং যেহেতু অ্যালভিওলাস থেকে রক্তে যাবে, তাহলে অ্যালভিওলাস আর রক্তের যে গ্যাস তাদের একটা শারীরবৃত্তীয় সম্পর্ক। কষ্ট হলেও এই চারটা কথা মুখস্থ করবা। রিটেনে তুমি ভালো মার্কস পাইতে চাইলে তোমাকে অবশ্যই এই চাপের ব্যাপারটা সাথে এই চারটা কথা মুখস্থ লিখতে হবে। এটা গ্যাস বিনিময়, তাহলে আমি সাজেশন দিচ্ছি, তুমি একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা এই দুইটা যদি পড়ো। হয় অ্যালভিওলাসের গঠন গ্যাস বিনিময় আসবে, না হয় গ্যাস পরিবহন আসবে। এটা শুধু অক্সিজেন পরিবহন আসতে পারে, শুধু কার্বন ডাইঅক্সাইড আসতে পারে, অথবা এভাবে আসতে পারে শ্বসনে হিমোগ্লোবিন বা রবিনহুডের ভূমিকা। সো হিমোগ্লোবিন মানেই হচ্ছে শ্বাসরঞ্জক। তার মানে হিমোগ্লোবিন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটোই পরিবহন করে। কিভাবে? তার মানে একই প্রশ্ন। এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনে আবার আছে ক্লোরাইড শিফট হ্যামবার্গার ক্রিয়া। তার মানে এই দুইটা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ তুমি একটা কমন পাবা। তাহলে এই জন্য এই চ্যাপ্টারটার এটা বাদ দিবা না। তোমার লাক যদি খুবই খারাপ হয়, তোমরা যদি রিস্ক নিতে না চাও, তাহলে প্রশ্বাস নিঃশ্বাস কৌশল কিংবা নিয়ন্ত্রণ আসতে পারে। 1-2 বার আমি দেখলাম যে ধূমপানের ফলে কি কি ক্ষতি সেটা আসছিল। আর এবার যেহেতু তামিমকে বাঁচানো হয়েছে, তামিম ইকবালকে সিপিআর দিয়ে, আল্লাহ না করুক সিপিআর কোনো একটা বোর্ডে চলে আসতে পারে, কৃত্রিম শ্বাস প্রশ্বাস, একবার রিডিং পড়লেই বানায় লেখা যাবে। মেধাবী হওয়ার কোনো দরকার নেই, কিভাবে দেওয়া হয়। আর এই দুইটা রোগ থেকে খুব কম প্রশ্নই আসছে, দেখা গেল 1-2 বার আমার চোখেই পড়ে নাই। তারপরে তুমি ভালো করে পড়বা এই দুইটা। তোমার যদি মনে হয় যে বায়োলজি একবার রিডিং দেই যাতে আসলে লিখতে পারি, তাহলে একটু সব দেখবা, কিন্তু তুমি জীবনেও বায়োলজি পড়ো নাই, এই দুইটা প্রশ্ন পড়বা। এবং আমি এখানে তোমরা ভুল করো আমি একটু বলে দিলাম। চলে আসো 5 নাম্বার অধ্যায়ের পর
প্রাণীবিজ্ঞান 1 নম্বর অধ্যায়। অধ্যায়টা অনেক বড়, মানে অনেক ইনফরমেশন, কিন্তু খুব চমৎকার ওয়েতে যদি তুমি পড়ো, এই চ্যাপ্টার থেকে জাস্ট 1 পৃষ্ঠা পড়লে তুমি সকল রিটেন কভার করতে পারবা। সেটা কেমন আমি তোমাকে বলি। এই চ্যাপ্টারের একটাই প্রশ্ন, অন্যগুলোতে তো আমি 2টা বললাম, একটাই প্রশ্ন, সেটা হলো এইটা। এই চ্যাপ্টারে কি আছে বলতো? মেজর পর্ব 9টা আছে, আর ওপাশে কর্ডাটা পর্বের আন্ডারে কিছু শ্রেণী আছে। ওই যে ভার্টিব্রাটাতে 7টা শ্রেণী, তাই না? ক্যাসারাম, রাইট? তোমরা জানো CASARM, ক্যাসারাম। তো বলা হয়েছে কি দেখো, প্রতিটি পর্বের এবং কর্ডাটা পর্বের প্রতিটি শ্রেণীর তোমাকে 8টা করে বৈশিষ্ট্য মনে রাখা লাগবে। তার মানে তোমাকে প্রতিটা পর্বের, মানে 9টা পর্বের 9 গুণন 8, আবার কর্ডাটা পর্বের 3টা তো উপপর্ব আছে, 3টা তো কি আছে? উপপর্ব। এর মধ্যে প্রথম উপপর্বের শ্রেণীগুলো দরকার নেই, বিশেষ করে ভার্টিব্রাটার যে 7টা শ্রেণী, তাহলে সেই 7 গুণন 8, তাহলে 8 লং 72 আর 27 56, এই এতগুলো বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। কতগুলো হলো চিন্তা করছো? 70, 80, 90, 110, 20, 26, 128টা বৈশিষ্ট্য তোমাকে মনে রাখা লাগবে। সো মাথা কিন্তু গরম হয়ে যাবে, এটা কি বাদ দিব নাকি? কিন্তু যারা একটু চালাক, যারা একটু মিলিয়ে পড়বা, এই 128টা বৈশিষ্ট্য পড়তে তার 2-3 মিনিটের বেশি সময় লাগার কথা না, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো যাই হোক, এটা যদি তোমার দরকার হয় আমি এটা নিয়ে পরে আসবো, এখন সাজেশন দিচ্ছি যাতে আমার 30 মিনিট পার না হয়। তো আমি শুধু একটা জিনিসই বলি, প্রশ্ন আসে কিভাবে। এই চ্যাপ্টারটার দখল তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে চাও, প্রত্যেকটা পর্ব এবং শ্রেণীর এক্সাম্পল, বাংলা এক্সাম্পল, ভাই বৈজ্ঞানিক নাম কিন্তু বোর্ডে আসবে না, বাংলা এক্সাম্পল তোমাকে মনে রাখা লাগবে। ধরো পরীক্ষায় প্রশ্ন আসছে সমুদ্র পালক, এখন তুমি সমুদ্র দেখে এটা একাইনোড আর মাটা দাগাইছো, কিন্তু আসলে এটা নিরারিয়া, তাহলে কিন্তু হবে না। সো তোমাকে বাংলা এক্সাম্পল মনে রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টার তুমি ভালো করতে তখনই পারবা যখন পর্ব এবং শ্রেণীর এক্সাম্পল জানতে পারবা, কারণ এই এক্সাম্পলটা উদ্দীপকে থাকবে। এবং একদম কমন প্রশ্ন, তুমি যদি ভাইয়া আসলেই বই খুলে দেখো, একদম কমন প্রশ্ন, এই উদ্দীপকের এই প্রাণীটি কোন পর্বের, তার বৈশিষ্ট্য লেখো। নাম্বার 1 প্রশ্ন। তার মানে তোমাকে এটা 3 মার্কে আসবে। 3 মার্কে আসলে 6টা বৈশিষ্ট্য দিবেন, 3 মার্কে আসলে 6টা, মিনিমাম 6টা, কারণ প্রতি 2টা বৈশিষ্ট্যের জন্য 1 মার্ক, একটা বৈশিষ্ট্যের জন্য 0.5, মনে থাকবে। আর যদি 4 মার্কে আসে 8টা বৈশিষ্ট্য দিতে হবে, 4 মার্ক মানে 8টা বৈশিষ্ট্য। পার্থক্যের বেলায়ও কিন্তু ভাইয়া সেম। তাহলে ঘটনা কি দাঁড়ালো? ঘটনা দাঁড়ালো, প্রশ্ন হলো এই প্রাণীটি কোন পর্বের, তার 8টি বৈশিষ্ট্য লেখো, বা তার 6টি বৈশিষ্ট্য লেখো। বলে দিবে না কয়টি, তুমি মার্ক দেখেই বুঝবা কয়টা দিতে হবে। আর এরপরে হলো মিনিমাম তো 2টা প্রাণী দিবে, মিনিমাম বলবে প্রাণী 2টি কোন পর্বের, এদের মধ্যে কে উন্নত বিশ্লেষণ করো। তার মানে 2টা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লাগছে, এর মধ্যে কে উন্নত। তোমরা তো জানো যত নিচে যাবে তত উন্নত, রাইট? তাহলে তোমাকে এই ক্রমসজ্জা অনুযায়ী তুমি যদি 6টা করে বৈশিষ্ট্য পড়ো, 2 মিনিটের খেলা, তাহলেই কিন্তু তোমার এই পুরো চ্যাপ্টার তোমার হাতের মুঠোয়। এবং আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করছি, এই একটা প্রশ্ন পড়লে এখানে তুমি কমন পাবা, জাস্ট একটা। এখন ওই যে কারো যদি ভয় থাকে, সে প্রতিসাম্যতা, সিলোম আর ডেফিনেটলি এই পার্থক্যগুলো দেখতে পারে। সহজ পার্থক্য, কর্ডাটা নন কর্ডাটা আর মেরুদণ্ডে অমেরুদণ্ডের পার্থক্য প্রায় সেম, প্রায় সেম, 2-1টা জাস্ট আলাদা আছে। আর অস্থি তরুণাস্থি যুক্ত মাছের পার্থক্য মানেই তো আসলে এই ব্যাপারটা তো এই বৈশিষ্ট্যের মধ্যে আছেই, শ্রেণীবিন্যাসের মধ্যে আছে। তাহলে দেখো, খুবই অল্প পড়লে এখানে কমন পাওয়া যায়, কিন্তু একটু ট্রিকি ওয়েতে পড়তে হবে, না হলে কিন্তু তুমি ধরতেই পারবা না এই চ্যাপ্টারের প্রশ্ন। গেল, ওকে, চলে আসো ভাইয়া এবার। এরপরে আমি যেটা তোমাদেরকে পড়তে বলবো, যারা একদম ফাঁকিবাজ, নর্মালি প্রথম 5টা চ্যাপ্টার পড়লে 100% 6টা প্রশ্ন এখানেই কমন পাওয়া যায়, বা 5টা প্রশ্ন। কিন্তু 7ম অধ্যায় থেকে, মানে আমি তো সাজেশনটা দিচ্ছি মূলত কি, যে মোট 10টা প্রশ্ন, মানে একটা প্রশ্নের মধ্যে তো গ ঘ আছে, গকে যদি একটা ধরি, ঘকে যদি একটা ধরি, 10টা। সো আমি কিন্তু তোমাদের শ্বসন চ্যাপ্টারে 2টা প্রশ্ন বললাম, অ্যালভিওলাসের গঠন, গ্যাস বিনিময়, আর একটা হচ্ছে গ্যাস পরিবহন, 2টা প্রশ্ন। আগেরটাতে তো আমি একটা প্রশ্নই বললাম। আর এখানে দেখো 7ম অধ্যায়ে 2টা প্রশ্ন। কোন কোন 2টা প্রশ্ন? ইনশাআল্লাহ এই 2টা প্রশ্ন পড়লেই আসবে, কারণ আমি অ্যানালাইসিস করে দেখছি, তাই টুংটাং আওয়াজ হচ্ছে না ফেসবুকের মেসেঞ্জারের। সেটা হলো 3 প্রকার যে পেশি আছে, এইখানে মেইনলি চিত্র দিয়েই পরীক্ষা আসে। এরকম একটা হাড্ডির ছবি দেয় ভাইয়া, হাড্ডির ছবি দেয়, হাড্ডির গায়ে এরকম একটা পেশি লাগানো থাকে, বলে এটা এ, এটা বি। প্রশ্ন হয় যে বি এর সঞ্চালনে এ এর ভূমিকা। ভাই এই প্রশ্ন আসবেই, হ্যাঁ, এই যে চলনে পেশির ভূমিকা।
আসবেই, তুমি কোনো না কোনো বোর্ডে পাবা, এবং এই কথাটা লিখে রাখো, পরীক্ষার পর আমারে বলবা যে ভাই আসছিল আমার বোর্ডে, দেখবা আসবেই। তাহলে এই যে বি এর সঞ্চালনে এ এর ভূমিকা, তার মানে এই চ্যাপ্টারের প্রশ্নই দুইটা, একটা পেশি নিয়ে একটা হাড্ডি নিয়ে। পেশি নিয়ে প্রশ্ন ফিক্সড, ধরো এইখানে এইখানে একটা পাকস্থলী আঁকছে, এটা হচ্ছে সি। প্রশ্ন হয় উদ্দীপকের এ আর সি তে কি পেশি থাকে, তাহলে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, পাকস্থলীতে অনৈচ্ছিক পেশি, তাহলে এদের তুলনা করো। তাহলে এখানকার প্রশ্ন ভাইয়া একদম ফিক্সড। পেশি মানে ভাইয়া খুব অল্প পড়া, কিন্তু এ প্লাস পাওয়ার জন্য একদমই কষ্ট করতে হয় না, অন্তত রিটেনে। সেটা হচ্ছে চলনে পেশির ভূমিকা। সুন্দর করে নোট করে পড়বা যে কতটুকু লিখবো। পরীক্ষার আমরা করি কি জানো, এই প্রশ্নটার উত্তর অনেক স্টুডেন্টই পারে না। আমি যদি বলি ভাই এখন লেখো, পারবে না, তারা পরীক্ষার হলে গিয়ে বানানোর ট্রাই করবে। আচ্ছা চলন, হাঁটতেছি, ওই যে ভাইয়া হাগা টাস টাস পড়াইছে, আমার একটা ভিডিও দেখছো, ওই এক হাগা টাস টাস দিয়ে এটার উত্তর করা যায়। কিন্তু লেখার তো সিস্টেম জানতে হবে। হাগা টাস টাস দিয়ে তো মেডিকেল পরীক্ষায় তুমি চান্স পাবা, কিন্তু ওই হাগা টাস টাসের সাথে আর কিছু জুড়াই দিলেই কিন্তু এই উত্তরটা হয়ে যায়। ওকে, তোমাকে সিস্টেম জানতে হবে। তাহলে ঐচ্ছিক পেশির গঠন আসতে পারে, অনৈচ্ছিক আর হৃদ পেশির গঠন আসবে না, ঐচ্ছিক পেশির গঠন আসবে। ঐচ্ছিক পেশির গঠন বুঝছো? ঐচ্ছিক পেশির গঠন বুঝছো কোনটা, বলো তো কোনটা? আর এই তিন প্রকার পেশির যে কোনোটার সাথে যে কোনোটার প্রকারভেদ আসবে, হয় ঐচ্ছিকের সাথে অনৈচ্ছিকের, না হয় ঐচ্ছিকের সাথে হৃদ পেশির প্রকারভেদ আসবে। বুঝতে পারছো? আমার খুবই বিশ্বাস, এই একটা প্রশ্ন বললাম মানে গ আর ঘ, এই গয়ে আসবে হয় পেশি থেকে, কই গেল, আর ঘয়ে হচ্ছে কি অস্থির গঠন। এইখানে এই যে ধরো বি প্রশ্নটা, প্রশ্নটা এটা তো ঘয়ে আসবে, বি এর সঞ্চালনে এর ভূমিকা, এটা মনে করো ঘ। গতে কি আসবে? গতে আসবে হয় এই পেশির গঠন, না হয় এর সাথে আরেকটা পেশির পার্থক্য। আর হাড্ডি থেকে প্রশ্ন আসতে পারে এই হাড্ডির গঠন। এখন বলো তো, বি হচ্ছে একটা হাড্ডি, তার যদি কখনো গঠন চায়, তাহলে এটা একটা নিরেট অস্থি, তাহলে নিরেট অস্থির একক কি? হ্যাবার্সিয়ান তন্ত্র ভাই। এই হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠনটা তোমাকে লিখা লাগবে, মারাত্মক ইম্পর্টেন্ট। সো অস্থির গঠন পরীক্ষায় আসা মানে হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠন তোমাকে লিখতে হবে, সাথে আদর্শ কশেরুকার গঠনও পরীক্ষায় আসে। আর তরুণাস্থি থেকে কখনো যদি এই যে মাথার মধ্যে, কখনো যদি মাথার মধ্যে দাগ দেয় যে এটা হচ্ছে ডি, মাথার মধ্যে যদি দাগ দেয়, এই মাথার মধ্যে আছে তরুণাস্থি, এবং সেই তরুণাস্থি থেকে চারটা তরুণাস্থির প্রকারভেদ আসবে। কিংবা এই বি এর সাথে ডি এর, বি এর সাথে ডি এর অর্থাৎ অস্থির সাথে তরুণাস্থির পার্থক্য আসবে। ভাই বিশ্বাস করো, পড়া কিন্তু পেশি আর কি অস্থি এবং তরুণাস্থি, তরুণাস্থির প্রকারভেদ, অস্থির গঠন, সাথে আলাদা করে আদর্শ কশেরুকার গঠনটা পড়বা। গেল? তাহলে এই যে তিনটা অধ্যায় থেকে আমি কথা বললাম। এবার আসো প্রাণীবিজ্ঞান চতুর্থ অধ্যায়। যারা হৃৎপিণ্ডের ছবি আঁকতে পারো না, দয়া করে এটা শিখে নাও, এটা আসবেই পরীক্ষায়, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এবং একটা জিনিস মাথায় রাখো, তুমি কিন্তু আর্টিস্ট না, তুমি জাস্ট বোঝাইতে পারলেই হবে যে এটা ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়, এটা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ভাইয়া এটা আঁকতে মনে হয় না যে 30 সেকেন্ড সময় লাগে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ 30 সেকেন্ডে, তো আমি তো 15-20 সেকেন্ডে আঁকতে পারি। যাই হোক, 30 সেকেন্ডে আঁকা যায়, এইটা ভাইয়া পড়বা। আর রক্ত সংবহন মোট 4 ধরনের আছে, এর মধ্যে পরীক্ষায় সিস্টেমিক আর পালমোনারি, এই দ্বিবর্তনীটাই আসে, আলাদা করে করোনারি সংবহন ওটা জ্ঞানমূলক অনুধাবনমূলকে আসে। তাহলে দেখো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আর এটা, ইনশাআল্লাহ এই দুইটার মধ্যে একটা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে রাখো, যে বোর্ডে কমন পড়বে আমাকে মানে মেনশন দিবা যে ভাইয়া এই যে আমার বোর্ডে আসছিল, আসবেই ভাইয়া, মাপ নাই, মাপ নাই। যেহেতু আমি পুরো বাংলাদেশের সকল বোর্ডে সাজেশন দিচ্ছি, যদি রাজশাহী বোর্ড হইতো তাহলে বলতাম যে হ্যাঁ এইটা এরকম আসতে পারে, কিন্তু যে কোনো বোর্ডে কোথায় যে আসবে তা জানি না। আর এইটা রক্ত জমাট বাঁধার কৌশল, তোমাদের বইয়ে, আজমল স্যারের বইয়ে কিন্তু রক্ত জমাট বাঁধার কৌশল ভুল আছে। আজমল স্যারের বইয়ে কিন্তু একদম বিশাল ভুল আছে নিচে। তোমরা যারা ওটা কারেকশন করছো ভালো, কেউ যদি কারেকশন করে না থাকো আমাকে জানাও, আমি কারেকশন করে দিব। কিন্তু ওইটা লিখলে কিন্তু বাস খাবা, একদম বাস খাবা। আজমল স্যারে যে বিক্রিয়া দেওয়া আছে, লাস্ট বিক্রিয়াটা ভুল আছে। ওকে ফাইন। এই চ্যাপ্টারের আরেকটা জিনিস হচ্ছে হৃদরোগের চিকিৎসা। এই চিকিৎসার বেলায় অ্যানজিওপ্লাস্টিটা ইম্পর্টেন্ট, কারণ এখন বাংলাদেশে ওই হার্টে ব্লক হয়ে রিং পড়াচ্ছে, যেটাকে বলে করোনারি স্টেন্টিং। খুবই সহজ, এই হার্টের চিকিৎসাটা তোমরা পড়বা, সাথে পেসমেকারটা দেখতে পারো। তবে এই একটা আর দুইটা, এই দুইটাই ভালো করে পড়বা। এগুলো জাস্ট দিয়েছি তাদের জন্য যারা এক্সট্রা পড়তে চায়। যারা মনে করো যে আমি এই দুইটাই পারছি না, তাদের এটা দেখার দরকার নেই। বাট অ্যাজ এ রিকোয়েস্ট, এ যাবত এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোর বাইরে আসে নাই। মানে আমি এখানে নিচে যা দিয়েছি এগুলো কোনো না কোনো বোর্ডে আসছিল, কিন্তু আমি এবছরের জন্য সাজেশন দিচ্ছি এইটা। কিন্তু যারা এইটা পড়ার পর যদি মনে হয় যে না আমি একবার দেখে নিই, তারা দেখতে পারো। এটা কিন্তু অনুধাবনমূলকেও আসে। বাম অলিন্দের প্রাচীর 3 গুণ পুরু কেন? তাহলে আমাদের 4টা অধ্যায় হলো। প্রাণীবিজ্ঞান 3 অধ্যায়,
এটা আমি এসিএস এ এফআরবিতে ক্লাস নিয়েছি, পুরো ক্লাস আমার অনলাইনে আছে এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের 7টা না 8টা বোর্ড, মিনিমাম 4টা বোর্ডে এই ছবিটা আসবে, মিনিমাম 4টা বোর্ডে এই ছবি আসবে, চ্যালেঞ্জ। এবং প্রশ্ন আসবে হয় কোনো একটা অঙ্গে পরিপাক, না হয় অগ্নাশয় আর যকৃতের ভূমিকা, হয় বিপাকে ভূমিকা। তার মানে তুমি 2টা প্রশ্ন পড়বা, লাল করে দিছি, পরিপাক কিংবা বিপাকে অগ্নাশয় যকৃতের ভূমিকা। সহজ কথা, অগ্নাশয় যকৃতের কাজ পড়বা, সহজ কথা, পরিপাকে কাজ বা বিপাকে কাজ। এবং আমি বুঝাইছি বিপাক মানে কি, পরিপাক মানে কি। তোমরা যদি মনে করো আমার ওই 2-3টা ক্লাস আছে, যারা এই চ্যাপ্টার জীবনেও পড়ো নাই, আমার বিশ্বাস তোমাদের উপকার হবে। সাথে সাথে খাদ্য পরিপাক, এবং লাল করে দিছি যদি একটা প্রশ্ন আসে খাদ্য পরিপাক তাহলে সেটা আসে পাকস্থলীতে খাদ্য পরিপাক। কিন্তু তোমরা যদি এই দুটাই পড়ো, অর্থাৎ পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, মুখ, 3টা জায়গায় যদি খাদ্য পরিপাক পড়ো তাহলে একই সাথে এটাও হয়ে যাবে, শর্করা, লিপিড, আমিষ পরিপাক, এটাও হয়ে যাবে। তার মানে শর্করা, লিপিড, আমিষ পরিপাক পড়া মানে ওটা পড়া, যে কোনো একটা পড়লে আরেকটা হয়। এবং আমি কয়েক সেকেন্ডে অপূর্ব দাদাকেও মুখস্থ করাই দিয়েছিলাম, রাইট, ওই এনজাইমগুলো কেমনে মনে রাখবা। এই চ্যাপ্টার আমি খুব সুন্দর করে গুছাই দিছি ভাই, এই 1-2টা প্রশ্ন পড়বা। তবে বলে রাখি এগুলো একবার করে বিভিন্ন বোর্ডে আসছিল, একবার 2বার করে আসছিল এগুলো, কিন্তু 1 আর 2 হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমি সাজেশন দিতে চাইছি মূলত 2টা করে প্রশ্ন, আমি পাশে 100% লিখেও দিছি। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে 5টা প্রশ্ন। এখন দ্বিতীয় অধ্যায়ে যেহেতু হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ আছে, এখন কেউ চাইলে এটা বাদ দিতে পারো, কিন্তু আসলে কি এমসিকিউ এর জন্য তো তোমার পড়াই লাগবে। এবং হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ যখন আমরা ফার্স্ট ইয়ারে উঠি, নতুন পড়াশোনা করি, তখন কিন্তু আমরা সিরিয়াসলি এই চ্যাপ্টারটা পড়ি। সো যদি হাইড্রা থেকে তোমরা 3টা প্রশ্ন পড়তে চাও, এই যে চলন পড়ো, মিথজীবিতা পড়ো আর নিউরোসাইট পড়ো। ঘাসফড়িং থেকে যদি 3টা প্রশ্ন পড়ো, দর্শন কৌশল মানে ওমাটিডিয়াম, চোখ পড়ো, রক্ত, শ্বসন, রেচন, অনেকগুলা পড়া। আর রুই মাছ থেকে একটাই যদি পড়তে চাও, বায়ুথলি আর 4 মার্কে এটা আসে, সংরক্ষণের গুরুত্ব। তবে এখানে আমি যেটুকু দিছি এগুলোই বোর্ড পরীক্ষা আসে, এর বাইরে জীবনে আসবে না। তুমি যদি এইটুকু সব পড়তে পারো তাহলে তুমি বিন্দাস একদম আরাম করে ঘুমাও, যে আমার আর এর বাইরে আসবে না, চ্যালেঞ্জ। কিন্তু তোমরা চাচ্ছ যে ভাই একটু সাজেশন দিয়ে দেন, তাহলে হাইড্রা থেকে যারা যারা একদমই পড়াশোনা করে নাই তারা অন্তত হাইড্রার যে লুপিং, সামারসল্টিং, চলন, মিথজীবিতা আর নিউরোসাইটের গঠনটা পড়বা। ঘাসফড়িং এর সুপার পজিশন, অ্যাপোজিশন, সুপার পজিশন অ্যাপোজিশনের 4টা শ আছে, তাই না, জানো তো, সবগুলো ট্রিক আছে। ওমাটিডিয়ামের ছবিটা আঁকা শিখবা, সাথে রক্ত এবং রেচন। আর একটা জিনিস বলে দেই, প্রশ্ন খুব না এভাবে আসে, কম্প্যারিজন আসে। ঘাসফড়িং এর সাথে রুই মাছের শ্বসনের তুলনা আসে, মানুষের সাথে মানুষের ফুসফুসের সাথে রুই মাছের ফুলকার শ্বসনের তুলনা আসে। আবার ঘাসফড়িং এর রক্ত সংবহনের সাথে মানুষের রক্ত সংবহন, রুই মাছের সাথে মানুষের বা ঘাসফড়িং এর, তার মানে এরকম তুলনামূলক প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে কিংবা মানুষের রক্ত এবং শ্বসন থেকে রুই মাছের রক্তের সাথে মানুষের রক্তের তুলনা, রুই মাছের শ্বসনের সাথে মানুষের শ্বসনের তুলনা, কিংবা ঘাসফড়িং এর সাথে মানুষের তুলনা, এই তুলনামূলক প্রশ্নটা কিন্তু আসতে পারে, যেটা একটা নির্দিষ্ট চ্যাপ্টারের না, 2 চ্যাপ্টার মিলে প্রশ্ন আসতে পারে, 2 চ্যাপ্টার মিলে প্রশ্ন আসতে পারে। কোনটা রক্ত জমাট বাঁধার কৌশল, কোথায় ভুল? আচ্ছা, রক্ত জমাট বাঁধার কৌশলের লাস্টের যে বিক্রিয়াটা আজমল স্যারের বইয়ে, এই বিক্রিয়াটা তোমরা আমাকে একটু দেখাও, মানে তোমরা একটু লিখো, তাহলে আমি ভুলটা ধরাই দিচ্ছি। দাঁড়াও আমি আগে শেষ করে দেই। সর্বশেষ অধ্যায় 11, অনেকেই বলছো ভাই সব অধ্যায় দেন। অধ্যায় 11 থেকে 3টা প্রশ্ন, একটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বুঝছো, ওই যে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া, বিশ্বাস করবা কিনা, কোন বোর্ড এই প্রশ্নটা কমন পাবা আমারে দিও, পিতা ড্যাশ, মাতা ড্যাশ, বাচ্চা ড্যাশ, জাস্ট পরীক্ষার খাতায় বাচ্চা বানাবা আর উত্তর করবা, খুবই ইজি। সেকেন্ড যে প্রশ্নটা আসবে, সেকেন্ড প্রশ্নটা কি আসবে, সেটা হলো ওই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা কোন একটা বোর্ডে আসবে, আল্লাহ জানে কোন বোর্ডে আসবে। বুঝছো কোনটা? মা যদি নেগেটিভ গ্রুপের হয় আর প্রথম সন্তান যদি পজিটিভ হয়, প্রথম সন্তানের কিছু হবে না, দ্বিতীয় থেকে বাস খাওয়া শুরু হবে, সেটা। আর লাস্ট ওয়ান, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, শেষ। এখন মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম দিয়েই তো পুরো চ্যাপ্টারটা, সবচেয়ে বেশি আসছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো তোমরা আসলে ব্যতিক্রমগুলো পড়বা। এই চ্যাপ্টারটা আমি এমনিতে অ্যাভয়েড করতে বলি, কারণ যে বোঝে সে অবশ্যই এটা আগে আনসার করবে, একদম অঙ্কের মতো মার্ক। কিন্তু যে বোঝে না সে পরীক্ষায় এটা উত্তর করতে গেলেই ভুল করবে, এবং ভুল করলে কিন্তু একবার 0।
ভুল করলে কিন্তু অঙ্কের মতোই তুমি পেয়ে যাবা 0। ধরো অনুপাত 9:3:3:1 বা অনুপাত 13:3, তুমি অনুপাত দিলা 9:7 বা উল্টা, তাহলে তুমি মার্ক পাবা, অঙ্কের আনসারই তো ভুল। এই জন্য এই চ্যাপ্টারটা যারা ভালো পারে তারা এটাই আগে আনসার করবা, আর যারা ভালো পারে না তারা এটা অ্যাভয়েড করবা। বুঝতে পারছো? তাহলে জিন তত্ত্বই ভালো করে পড়ো, বিবর্তন থেকে আনসার করার কোনোই দরকার নাই, কারণ বিবর্তন থেকে প্রশ্ন আসলে ডারউইন আর ল্যামার্কের মতবাদ এবং এর তুলনাটা আসবে। তো এই হচ্ছে ভাই আমাদের 25 মিনিট হয়েছে। আমি তাহলে তোমাদের সাথে এখনো 5 মিনিট কথা বলতে পারবো, 5 মিনিট কথা বলতে পারবো। আমি 7টা অধ্যায়েরই সাজেশন দিলাম, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিব, এই ভিডিওটা ইউটিউবেও থাকবে, যারা পরে জয়েন করছো টেনে টুনে দেখতে পারবা। আমাদের চ্যানেলের নাম ফাহাদ একাডেমি ফর বায়োলজি। এবং ব্লাড গ্রুপ থেকে একটা প্রশ্ন আসতে পারে, বাপের ব্লাড গ্রুপ এই, মায়ের ব্লাড গ্রুপ এই, সন্তানের ব্লাড গ্রুপ কি, এটা পারো কিনা বলো তো? এই ধরনের প্রশ্ন আসতে পারে। বাবা মায়ের ব্লাড গ্রুপ দেওয়া আছে, সন্তানেরটা কি? অথবা সন্তানের ব্লাড গ্রুপ দেওয়া আছে, সন্তানের ব্লাড গ্রুপ দেওয়া আছে, বাপ মায়ের কি? এরকম আসতে পারে পরীক্ষার প্রশ্ন। আমার একটা খুব পছন্দের প্রশ্ন, সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। এটা আমার খুব পছন্দের প্রশ্ন, কিন্তু আমি জানি না এটা দিবে কিনা। আচ্ছা 5 মিনিটে ভুলটা কারেকশন করে দেই। আমার কাছে আজমল স্যারের বই আছে কিনা একটু চেক করি। আচ্ছা আচ্ছা তোমাদেরকে দেখাই। আচ্ছা এই যে এই পৃষ্ঠায় যাও, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, পুষ্প প্রতীক না, সংকেত নিয়ে ক্লাস নিব। তাকাও সবাই। এই যে ধাপ 4, মানে অনেকেই আছে বর্ণনায় ঠিক আছে, কিন্তু ধাপ 4-এ একটা ভুল করছে কি জানো? ধাপ 4-এ কি ভুল করছে? এই যে ফাইব্রিন জালক থেকে ফাইব্রিন পলিমার, এটা ভুল করছে। এইটা হবে কি জানো? এই যে ফাইব্রিন মনোমার তৈরি হলো না, এই ফাইব্রিন মনোমার থেকে তৈরি হবে ফাইব্রিন পলিমার, আর ফাইব্রিন পলিমারের অপর নাম হচ্ছে ফাইব্রিন জালক। তার মানে এই ফাইব্রিন জালক কথাটাও ফাইব্রিন পলিমার হবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, শুধু এখানে একবার দেখাই। আর তারপর এই জালক থেকে রক্তকণিকা আবদ্ধকরণ তঞ্চনপিণ্ড, এটা হবে। তুমি আগে একটু দেখো যে তোমরা এটা কারেকশন করছো কিনা, আমি তাহলে এখানেই কারেকশনটা কইরা দিই। আচ্ছা, তোমাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইল। আগের দিন এই স্লাইডটা দেখায় নাই, আমার জন্য দোয়া কইরো, ভালোবাসা দিও। এখন আমি এটা একটু বুঝাই দিই। ধাপ 4 যেটা, সেখানে আগে ভুলটা লিখে দেই, আগে ভুলটা লিখে দেই কি আছে। জিনিসটা অনেক ইজি, কিন্তু আজমল স্যার ভুল করছে। আচ্ছা আগে ভুলটা লিখে দেই, এটা ভুল আছে। ফাইব্রিন জালক, একটু দ্রুত লিখছি, এমনি লেখা খারাপ। ফাইব্রিন পলিমার, এইখানে আবার কি আছে যে রক্তকণিকা জমাট বেঁধে রক্ততঞ্চন, এরকম কিছু লেখা আছে, তাই না? তাই তো আছে, দেখি। হ্যাঁ, রক্তকণিকা আবদ্ধ করে রক্ত জমাট। তো আসলে এটা কি হবে জানো? এটা কি হবে? এই জালকটা কেটে দাও, হ্যাঁ, জালকটা কেটে এখানে হবে মনোমার। এখানে যা লেখা আছে তাই ঠিক আছে। এই ফাইব্রিন পলিমারেরই অপর নাম হবে জালক। আর এখানে যা আছে না, এটা কেটে দাও, এটা এখানে হবে না। তাহলে এটা হবে এবার এখান থেকে, এই যে রক্তকণিকা আবদ্ধকরণ রক্ততঞ্চন, অর্থাৎ এবার ঠিক আছে। মানে এটা তোমরা অনেকেই আসলে বোঝো, তোমরা নিজেই বুঝতে পারছো যে আসলেই ভুল আছে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে কি বায়োলজি বোঝে না, সে একদম মুখস্থ করে, বইয়ে যা আছে তাই লিখে দেয়, এবং এটা তো এখানে আসলে লিখে দিতে হবে, তাই মুখস্থ করে দেয় এবং পরীক্ষায় ভুল করে। তো আশা করি ভুলটা তোমরা ধরতে পারছো। হ্যাঁ, ভেরি গুড রুমানা, যারা আগে করছে এটা আগে করার কথা, কারণ কারো না কারো কাছে তো তুমি পড়েছো এবং উনি অবশ্যই তোমাকে এটা ঠিক করে দিয়েছেন। তো ভাইয়া 29 মিনিট 41 সেকেন্ড, আমি 30 মিনিট পার করবো না, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ওইটার একটা শর্ট ভিডিও দিব, পুষ্প সংকেত লেখার নিয়ম। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।